আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। উচ্চ আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। দুর্নীতির মামলায় খালাস পেলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। ঐতিহাসিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। বিরোধী দলকে দমিয়ে রাখলেও গত 1.5 দশকে মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে সিপিডি। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিষ্ঠানটির প্রশংসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 21শে আগস্টের মামলা ও বিচারিক আদালতের রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে। পরে আসামিদের পক্ষেও আপিল করা হয়। গত 21 নভেম্বর ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা দিলেও কে গ্রেনেড ছুঁড়েছেন তা কেউ বলেননি। তাছাড়া কে গ্রেনেড সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্তকারী কর্মকর্তা। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে জড়ানো হয়েছে। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে। প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট, তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি। আইনজীবীরা বলছেন, 21 আগস্টের ঘটনায় হতাহতরা ন্যায় বিচার পাবেন কিনা তা নির্ভর করছে পরবর্তীতে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে তার উপর। রাষ্ট্র সেটা দেখবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করা হয়েছিল, যা উচ্চ আদালতের রায় প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই রায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, আইনি মোকাবেলা করে উচ্চ আদালত থেকে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এই রায় প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রায়ের প্রতিক্রিয়ায় নেতারা বলেন, এই মামলার সব আসামি খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে সাজানো মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, নিজ স্বার্থ উদ্ধারে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ন্যায় বিচার পায়নি, যার প্রমাণ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার এ রায়। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। পলাতক শেখ হাসিনা সেখানে বসে সব কলকাঠি নাড়ছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে, এবার দেশের মানুষ তা মেনে নেবে না। তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। অন্যদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দিয়েছিল। বিএনপি দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছে, তা উচ্চ আদালতের এ রায়ে প্রতিফলিত হয়েছে। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ভারত স্বৈরাচার হাসিনার পতন হজম করতে পারেনি, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালত উপস্থিত ছিলেন। পরে তিনি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যে এই মামলা করেছিল দুদক। এ সময় মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। এর আগে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এই মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। এর সময় যে -2 এবং বিরাজনীতিকরণের ঘোষিত নীতির অংশ হিসাবে এটা করেছে। আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এবং তা এখন পর্যন্ত আমরা কিন্তু হয়রানি আমরা শিকার হয়েছি। বিগত যে স্বৈরাচার সরকার, তারাও এই সুযোগগুলো নিয়েছে। যে এই মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল অরক্ষণীয় বিষয়বস্তু নিয়ে, অগ্রহণযোগ্য তথ্য নিয়ে, সেটা এখানে প্রমাণ করতেছে। একবার একই বিষয় নিয়ে একটা মামলা মানি লন্ডারিং, আবার একই বিষয়বস্তু নিয়ে সম্পদের মামলা। এই যে দীর্ঘ সময়ে নিগৃহীত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আমি আইনজীবী হিসাবেও বলবো, ওই প্রক্রিয়া যারা যারা জড়িত আছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। শেখ হাসিনার শাসনামলের গত ১.৫ দশকে বছরে দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। ভয়াবহ তথ্য উঠে এসেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করেছে কমিটি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা আওয়ামী লীগ প্রকাশ্যে লুট করেছে, অথচ স্বৈরাচারের ভয়ে বেশিরভাগ অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো তা দেখেও নীরব ছিল। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অর্থনীতির উপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি রোববার প্রতিবেদন জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, শেখ হাসিনার শাসনামলের আর্থিক খাতে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের যে চিত্র পাওয়া গেছে তা আঁতকে ওঠার মতো। অর্থনীতির এই পরিস্থিতি আসার মূল কারণটা কি, এবং সেই কারণ খুঁজতে গিয়ে প্রথম যেটা একটা বের হয়েছে সেটা হলো যে তথ্য উপাত্ত, বিশেষ করে প্রবৃদ্ধির হার, বিনিয়োগের হার, কর আহরণ ইত্যাদি তথ্য উপাত্তের ভিতরে যথেষ্ট গাফিলতি, কৃত্রিমতা এবং অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে। শ্বেতপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল।
আওয়ামী লীগ যেভাবে মানুষের টাকা লুটপাট করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে পত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ। কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না? আমরা চোখ কেন হারিয়ে গেছি? এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া টাকা ফেরত আনতে 10 ডিসেম্বর থেকে এফবিআই সহ বিভিন্ন বিদেশি সংস্থার সাথে বৈঠক শুরু করবে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। পতিত সরকারের সময় টাকা পাচারের যে তথ্য শ্বেতপত্রে প্রকাশ হয়েছে তা ভয়াবহ মন্তব্য করে তিনি বলেন, আর্থিক খাতের প্রতিটি অপরাধের বিচার করবে সরকার। 10 ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা। যেটা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3টি রিভিউ আবেদনের শুনানি হবে আগামী 19 জানুয়ারি। বিএনপি ও জামায়াতের 1 মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ঠিক করেন। এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন 1 মাস সময় আবেদন করেন। এ সময় জামায়াত ইসলামীও আবেদন করেন আদালতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে 3টি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। গত 1.5 দশক দেশে বিরোধী মত দমিয়ে রাখা হলেও মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে প্রতিষ্ঠানটির প্রশংসা করেন বিশিষ্টজনরা। তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও দায়িত্বশীল ভূমিকায় যারা এসেছেন তাদের অনেকেরই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি। সিপিডির 30 বছরের পথ চলা বিষয়ক এই অনুষ্ঠানে ভিডিও বার্তায় ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় আগামীতেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারফুল আলমের রিপোর্ট। 90 পরবর্তী দেশের রাজনীতি যখন কোণঠাসা, ঠিক তখনই বস্তুনিষ্ঠ গবেষণায় সেন্টার ফর পলিসি ডায়ালগ হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম। 30 বছরের পথ চলায় সেই গল্পই তুলে ধরে প্রতিষ্ঠানটি। বিশিষ্টজনদের মতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। তাদের অভিযোগ, বিগত সরকার মুক্ত আলোচনার সব দরজাই বন্ধ করে দিয়েছিল। আমাদের দেশে যাতে আসলে এরকম একটা গণতান্ত্রিক আবহাওয়া থাকে যেখানে আসলে আমরা বহুমতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। বহুমতের প্রকাশের জন্য এখন আমি নানান রকম রিস্ক দেখি। অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার। তবে স্বৈরাচার পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি বলে মনে করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি।
যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য, এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। এ সময় ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। আলোচনায় গবেষণাধর্মী প্রতিষ্ঠানটির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। রহমান সোবান স্যারদের মতো যারা আমাদের আগে পথ দেখিয়ে গেছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে। দুর্নীতির আখড়া ভূমি অফিস। সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ। সারা দেশের এমন তথ্য পেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর থেকে পরিত্রাণ পেতে ঢেলে সাজানোর সুপারিশ করবে তারা। জনপ্রশাসন সচিব জানান, বিসিএসে ক্যাডার শব্দ বাদ দেওয়া হবে, নাম পরিবর্তন করা হতে পারে জেলা প্রশাসকের। সচিবালয় বৈঠক শেষে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি সেবা পেতে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পাসপোর্ট, ভূমি ও রেজিস্ট্রি অফিসে অনিয়মের শেষ নেই। সরকার পরিবর্তনেও অবস্থার পরিবর্তন হয়নি, শুধু ঘুষ নেয়ার ধরন পাল্টেছে বলে তথ্য পেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা? তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। তো এই জায়গায় নিচ্ছে তো বটে, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের ছাড়ের চেয়ে আপনি কম নিচ্ছেন। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। সরকারি চাকরিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের একচ্ছত্র আধিপত্য কমানোর পক্ষে সংস্কার কমিশন। ডেপুটি কমিশনার বা ডিসিদের নাম জেলা প্রশাসক না রাখার প্রস্তাব করা হবে। জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি, এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। জনপ্রশাসনের এই সংস্কার কমিশনের যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস। আমরা বলি কাক কাকের মাংস খায় না। আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। আমলাতন্ত্রের জাল ভেঙে ফেলার সুপারিশ করবে সংস্কার কমিশন। সরকারি চাকরিজীবীরা যাতে রাজনৈতিক পক্ষ নিতে না পারে সে ব্যবস্থা রাখা হবে। পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। 1 মাসের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দেবে কমিশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরে শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে সেনাবাহিনী পদক, এসবিপি 5 জনকে অসামান্য সেবা পদক, ওএসপি এবং 18 জনকে বিশিষ্ট সেবা পদক সহ 28 জনকে সেনা সদস্যকে পদক পরিয়ে দেন জেনারেল ওয়াকারুজ্জামান। কিশোরগঞ্জের মিঠামইনে নিরীহ ও সংখ্যালঘু পরিবারের জমি দখল করে শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট বানিয়েছেন পলাতক সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। ছাত্র জনতার বিপ্লবের পর এটি কার্যত পরিত্যক্ত।
পুলিশে চাকরি করে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন হারুন তা জানতে চান এলাকাবাসী। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। নেই ব্যস্ততা, আলোকসজ্জা ও দামি গাড়ির বহর, নামে না হেলিকপ্টারও। শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্টটি পড়ে আছে এভাবেই। কিশোরগঞ্জের মিঠামইনে 40 একর জমিতে হাওর ঘেঁষা এই বিলাসবহুল প্রমোদশালার মালিক পুলিশের আলোচিত ও সমালোচিত কর্মকর্তা হারুনুর রশিদ। সরেজমিনে গিয়ে দেখা যায় রিসোর্টের প্রধান ফটকে ঝুলছে তালা। কর্মচারী থেকে তত্ত্বাবধায়ক কাউকে পাওয়া যায়নি। শুনশান ভুতুরে পরিবেশ, বিভিন্ন প্রাণীর চলাচলও বেড়েছে। অথচ স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগেও সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসন, অভিনয় শিল্পী সহ ধর্নাঢ্যদের পদচারণায় গমগম করত রিসোর্টটি। ডিবি হারুন প্রেসিডেন্ট রিসোর্ট করতে গিয়া অনেকের জায়গা জমি এবং এর ভিতরে আমার দাদার সম্পত্তি ছিল অনেক। আমার দাদার নাম শ্রীকান্ত দাস, সম্পত্তি নিয়ে সে জোরপূর্বক এখানে জায়গা দখল করে প্রেসিডেন্ট রিসোর্ট করছে। সব কিছু লুটপাট এবং হাজার হাজার কোটি টাকা এরা উধাও করে নিয়ে গেছে, কিন্তু আমরা নির্ভয় কোনো কথা বলতে পারছি। স্থানীয়রা অভিযোগ করেন, ভয় দেখিয়ে অনেকের জমি দখল করে রিসোর্টটি নির্মাণ করেছিলেন হারুনুর রশিদ। আমার একটা জায়গা আছে প্রেসিডেন্ট রিসোর্টে, ওই জায়গাটা ডিবি হারুনে অনেকদিন ধরে দখল করে রাখছে, আমি যাইতে পারি নাই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। আওয়ামী লীগের অনেক নেতার মতো লাপাত্তা হারুনুর রশিদও। প্রেসিডেন্ট রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখভাল করতেন হারুনের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। মনির হোসেন তপু, এটিএন বাংলা। মহান বিজয় মাস উপলক্ষে শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে টিএসসি এলাকা ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এই সময় উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামী যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির উন্নয়নে কাজ করতে দায়বদ্ধ জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক মুক্তির গান ও বিজয়ের গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। ইসলামে হক ও বাতিল কখনোই একীভূত হতে পারে না মন্তব্য করে ওলামা মাশায়েখরা বলেছেন, তাবলিগের সাতপন্থীরা বাতিল, শরিয়ার প্রশ্নে তাদের সাথে মেশা কোনোভাবেই সম্ভব নয়। টঙ্গীতে তাবলিগ জামাতের ইস্তেমাকে কেন্দ্র করে 2018 সালের সংগতি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সে সময় ইস্তেমা ময়দানে হামলা ও হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন ওলামা মাশায়েখরা। প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না। ডেমরায় পুলিশ কর্মকর্তার ছেলে রাজীবের 2 চোখ উপড়ে ফেলার মামলায় 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। তবে মামলার সব আসামি পলাতক রয়েছেন। 4 আসামিকে খালাস দেওয়ায় অসন্তোষ জানিয়েছে বাদীর আইনজীবী। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেয় 2008 সালের 27 নভেম্বর রাজীবকে তুলে নিয়ে 2 চোখ উপড়ে ফেলে সন্ত্রাসীরা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিডব্লিউটি ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বার আউলিয়া নামক জাহাজটি। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মালিক কর্তৃপক্ষ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো, ওয়ার্ক পারমিট না দেওয়ার মতো কঠোর নীতি নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে সে দেশে বসবাসকারী অবৈধ বাংলাদেশিরাও নানান জটিলতায় পড়ার আশঙ্কায় রয়েছেন। তবে আশঙ্কা ও সংকট থাকলেও যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া খুব জটিল বলে মনে করেন অভিবাসী বিশেষজ্ঞরা। ইয়াসিন রানার রিপোর্ট। প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবার পর নতুন করে অভিবাসীদের বৈধতা না দেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে যারা এখন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন তাদেরও ফেরত পাঠানোর কথা জানান তিনি। এই ঘোষণার পর শুধু বাংলাদেশি নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীরাও বেশ দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া দেশটিতে প্রায় 4 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যাদের প্রয়োজনীয় নথিপত্র নেই। তারাও রয়েছেন আতঙ্কে। মাস্টার্স এন্ড পিএইচডি করতে আসা স্টুডেন্টরা নর্মালি ফুল স্কলারশিপ নিয়ে আসে। তো যদি নাম্বার অফ স্কলারশিপ কমে যায়, সেক্ষেত্রে ইউএসএ তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইনফ্লো অটোমেটিক্যালি কমে যাবে। তবে আশঙ্কা ও সংকট থাকলেও যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া খুব জটিল বলে মনে করেন অভিবাসী বিশেষজ্ঞরা। বিশাল অংশের অবৈধ বাংলাদেশিরা বড় বড় শহরে বসবাস করে, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস এরকম বড় শহরে। তো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে সে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে সকল অবৈধ অভিবাসীদেরকে ডিপোর্ট করে দিবে। এখন এটা বলা সহজ, করা একটু কঠিন, কারণ এটার সঙ্গে প্রচুর খরচ জড়িত। আমার যেটা ভয় হয় যে আগামী 4 বছরে ইমিগ্রেশন টোটাল প্রসেসটা বেশ একটু কঠিন হয়ে যাবে। এছাড়া স্কলারশিপ ও কাজের সুযোগ সহ নানা সুযোগ সুবিধা কমে যাওয়ার আশঙ্কা করছেন প্রবাসী শিক্ষার্থীরা। এই অবস্থায় নতুন সরকার ক্ষমতা নেয়ার আগেই বিদেশি শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। ডিগ্রি নেওয়ার পরে নর্মালি স্টেম স্টুডেন্টরা 3 বছরের একটা টেম্পোরারি ওয়ার্ক পারমিট পেত। এখন যদি ট্রাম্প এসে এই ডিগ্রির পরে 3 বছর যে ওয়ার্ক পারমিটটা দেওয়ার প্রসেস ছিল ওটা যদি লিমিটেড করে দেয়, তাহলেও আপনার ইউএসএ তে স্টুডেন্ট আসা কমে যাবে। যে গত 4 বছর বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে গিয়েছিল এবং তারা যদি কোনো সরকারি বেনিফিট নিয়ে থাকে যেটার জন্য সে এলিজিবল না, তারা ঝামেলার সম্মুখীন হবে আগামী 4 বছরে। বিভিন্ন দেশ থেকে অ্যাসাইলাম নেয়া মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বন্ধে যুক্তরাষ্ট্র আরও কঠোর হবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। মেক্সিকো আমেরিকান যে বর্ডারটা এটা একেবারে ক্লোজড হয়ে যাবে, অলমোস্ট ক্লোজ হয়ে যাবে, কাজে অবৈধভাবে যাওয়া একেবারে কঠিন হয়ে যাবে। বা ধরেন অনেকে দেখবেন যে ভিজিট ভিসায় গিয়ে অ্যাসাইলাম ফাইল করে, অ্যাসাইলাম অ্যাপ্রুভালের সংখ্যা অনেক কমে যাবে আগামী 4 বছর। যারা অ্যাসাইলাম সিকার ইদার বর্ডার ক্রস করে যাক বা ভিজিট ভিসা নিয়ে যাক, তারা ঝামেলার সম্মুখীন হবে। কিন্তু যারা বৈধভাবে যাচ্ছিল তাদের যেতে সমস্যা হবে না, তাদের সমস্যা হবে যাওয়ার পরে। এই সমস্যা নিরসনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে তুলেছে তা পূরণে জনগণ প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাজশাহীর তেজগাঁও শিল্প এলাকায় ইনকিলাব মঞ্চ ঘোষিত শহীদী সপ্তাহ উপলক্ষে গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে জুলাই আগস্টের গৌরবময় বিপ্লব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান মাহমুদুর রহমান। আমরা লড়াই করে যাব বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য। আমরা লড়াই করে যাব
হাসিনার ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে না পারে, সেই জন্যে আমরা লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবার পার্টিস খেলার খবর। বিপিএল এর মাস্কট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো তারুণ্য উৎসব 2025। প্রথমবারের মতো বিপিএল এ পরিচয় করিয়ে দেওয়া মাস্কটের নাম দেওয়া হয়েছে টানা 36। দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে বিপিএল এর লোগো উন্মোচন করা হয়। এই আসরকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এস এম আশরাফের রিপোর্ট। টানা 36 মাস্কটের দুপাশে 18টি করে 36টি রঙিন পালক উপস্থাপন করে ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরা হলো। ক্রীড়া উপদেষ্টা বলেন, এই মাস্কট স্বপ্নবাজ অপ্রতিরোধ তরুণদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার প্রতীক। আমরা সুখে দুঃখে আনন্দে বেদনায় সর্বদাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে চাই এবং তাদের এই ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। এবারের আসরে অনেক কিছুই এবার দেখা যাবে প্রথমবারের মতো, যা প্রতিযোগিতার মানদণ্ডকে উপরের দিকে নিয়ে যাবে বলে মনে করেন বিসিবির সভাপতি। এ সময় তিনি জানান, বিপিএলে এবং জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের না খেলা নিয়ে বোর্ডের কোনো দায় নেই। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। টানা পঞ্চম দিনের মতো সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে স্পাহানি প্রথম আলো আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বনাম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বনাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অংশ নেন। তৃতীয় খেলায় অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বনাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এ সময় মাঠে উপস্থিত ছিলেন প্রথম আলো ইস্পাহানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। উচ্চ আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। দুর্নীতির মামলায় খালাস পেলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। ঐতিহাসিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। বিরোধী দলকে দমিয়ে রাখলেও গত 1.5 দশকে মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে সিপিডি। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিষ্ঠানটির প্রশংসা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।